নিউজ 24 স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান ডায়াবেটিসের ঝুঁকি এবং সতর্কতায়। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেভ। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই বিশেষ দিবসটিকে পালন করে থাকি। তবে এই প্রত্যেকটি বছরের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে ডায়াবেটিস এখন শুধুমাত্র কোনো ব্যক্তিগত রোগ নয়, বরং এটি এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং গবেষণা বলছে বাংলাদেশের প্রতি 10 জন ব্যক্তির মাঝে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার জীবনের যে কোনো বয়সে ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত হয়ে যান। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে তিনি তার জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জানেনই না যে তিনি ডায়াবেটিস রোগটিতে ভুগছেন। তবে এক্ষেত্রে আপনার সচেতন হওয়াটা কতটুকু জরুরি এবং আপনি কতটুকু সচেতন রয়েছেন। দর্শক, আজ আমরা কথা বলবো ডায়াবেটিসের সংক্রান্ত প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষ অতিথি। উপস্থিত রয়েছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডক্টর হরিবন্ধু শর্মা, সিনিয়র লেকচারার অ্যাপ্লাইড এপিডেমিওলজি, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ক্যানবেরা। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এবছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্ক প্লেস। তো এই যে থিমটি নির্ধারণ করা হয়েছে সেটি বৈশ্বিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আপনি কতটুকু সময় উপযোগী এবং প্রয়োজনীয় বা বাস্তব বলে মনে করছেন? প্রথম কথা হলো, এক কথায় যদি বলি, অবশ্যই এটা খুবই সময় উপযোগী এবং বাস্তব। কারণ ডায়াবেটিস আমরা যেভাবে দেখি আর কি, কীভাবে ডায়াবেটিস আসলে মানুষের হচ্ছে, তার একটা বড় কিন্তু কারণ হলো সেডেন্টারি লাইফস্টাইল। এবং সেটা হচ্ছে যখন আমাদের ওয়ার্ক প্লেস ঠিক সেইভাবে প্রিপেয়ার্ড না। আপনি যদি চিন্তা করেন বৈশ্বিক ক্ষেত্রে এখন কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কাজের যে প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা লেবার ইন্টেন্স কাজ থেকে আস্তে আস্তে আমরা আসলে অনেক বেশি সেডেন্টারি বা বসে কাজ করা, খুব বেশি ফিজিক্যাল এফোর্ট না দিয়ে কাজ করা, সেই দিকে আমরা চলে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, অলমোস্ট অ্যারাউন্ড প্রায় 77 মিলিয়ন পিপল এই মুহূর্তে বাংলাদেশে যারা ডিরেক্টলি ফর্মাল ওয়ার্কফোর্সের সাথে এনগেজড, এবং এটা একটা হিউজ নাম্বার। এবং তাদের মধ্যে একটা বড় অংশ এখনও আপনার যারা খুবই কি বলে খুব লেবার ইন্টেন্স কাজ করছেন না, খুব বসে কাজ করছেন বা ব্রেইন ইউজ করছেন অনেক বেশি, রেদার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি যেটা আমাদের মেটাবলিজমকে খুব বেশি কাজ করবে সেটা আসলে করছেন না। এবং দ্যাটস দ্য রিজন উই আর অবজার্ভিং ডায়াবেটিস ইজ ইনক্রিজিং। এবং আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু আরেকটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটাকে আমরা বলছি নিউট্রিশনাল ট্রানজিশন। এবং সেটা আমার এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনকে কিন্তু হিট করছে। আচ্ছা, যখনই আমি দেখছি যে আমাদের নিউট্রিশনাল ট্রানজিশনটা ঘটছে, আমরা একসময় ছিলাম অনেক বেশি ট্র্যাডিশনাল ফুড বেসড অ্যাপ্রোচের দিকে, আমরা অনেক বেশি ট্র্যাডিশনাল খাবার খেতাম, ফুডগুলো আসতো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে। হ্যাঁ, কিন্তু এখন আমরা অনেক বেশি প্রসেস ফুড খাচ্ছি, যেটা আমাদেরকে করছে, আমাদের এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন ঘটছে। হ্যাঁ, এখন আপনি কিন্তু আমরা অলমোস্ট ডাবল বার্ডেন অফ ডিজিজের দিকে চলে গেছি। আমাদের প্রচুর ইনফেকশাস ডিজিজের প্রবলেম আছে ডেফিনেটলি, পাশাপাশি আমরা এখন অনেক বেশি ক্রনিক ডিজিজের দিকেও ঝুঁকে যাচ্ছি। সো হেলথ সিস্টেম ইজ স্ট্রাগলিং টু অ্যাড্রেস দিস থিংস। সো দ্যাটস দ্য ইস্যু। এবং আমি সেই পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এই যে থিমটা ইজ রিয়েলি এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট থিম, টাইম ইন্টেন্সিভ, এবং আমরা কাজ করছি এটা নিয়ে। ইভেন আমাদের ইউনিভার্সিটিতে আমি যদি খুব পার্সোনালি আমার একটা এক্সাম্পল দিই, আমার নিজেরই একজন পিএইচডি স্টুডেন্ট যে রিসার্চ করছে সেই ওয়ার্কপ্লেস, ওর কাজটার মূলত আউটকামটা ছিল যে আপনার আদার্স নন কমিউনিকেবল ডিজিজেস ইনক্লুডিং ডায়াবেটিস, কীভাবে মানুষের যে মেটাবলিক সিনড্রোমগুলোকে ইমপ্রুভ করা যায়। এবং ওখানে সে একটা খুব ছোট্ট একটা এডুকেশনাল ইন্টারভেনশন দিয়েছে ওয়ার্কপ্লেসে, যেখানে আপনার ব্যাংক ওয়ার্কাররা কাজ করেছে। এবং তারা তাদের যে লাইফস্টাইলকে যদি আমরা ছোট্ট একটা এডুকেশনাল ইন্টারভেনশন দিয়ে কিছুটা ওয়ার্কপ্লেসে একটা কি বলে ওয়ার্ক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে আমরা যদি করতে পারি, তাহলে আমরা মেটাবলিক ইমপ্রুভমেন্ট অনেক ক্ষেত্রে আমরা সুফল পেতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখেছি এবং ওই পেপারগুলো আমরা অলরেডি পাবলিশ করছি বিভিন্ন জায়গায়। অলরেডি ভেরি রিসেন্টলি আমরা বিএমসি পাবলিক হেলথে একটা পাবলিশ করেছি। সো ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট আসছে। সো পাবলিক হেলথ অনেক ইন্টারভেনশন অ্যাভেলেবল, উই ক্যান ইউজ দ্যাম টু অ্যাড্রেস দিস থিংস। খুবই চমৎকারভাবে বলেছেন। এবং স্যার, এই যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বাংলাদেশের বর্তমানে ডায়াবেটিসের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? একটা ডিফারেন্ট সিচুয়েশনে কিন্তু আমরা মুভ করছি। দেখেন, আজকে থেকে 10-15 বছর আগে
পাবলিক হেলথের একটা বড় কনসার্ন ইনসিডেন্ট, অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ। সেটা কি? সেটার একটা হলো ডায়াবেটিস, আর একটা আপনি ধরতে পারেন হাইপারটেনশন, এবং অন্য আছে, ক্যান্সার হচ্ছে। আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু এই যে পাবলিক হেলথের বিষয়টা, এবং কেন আমরা বলতেছি সবচেয়ে বড় কনসার্ন, দেখেন বাংলাদেশে 100 জন প্রতি 100 জন জনসংখ্যার মধ্যে আমাদের প্রায় 13% জনের ডায়াবেটিক্স আছে। এই বর্তমান প্রিভিলেন্স রেটটা এরকম। সব থেকে অ্যালার্মিং হলো এর মধ্যে 40%-এর মতো তারা জানেই না যে তার ডায়াবেটিক্স আছে। এখন আপনি কি করবেন? ডায়াবেটিক্স একটা এমন একটা ব্যাধি যে কন্টিনিউ, এটা একটা কোনো একটা পিরিয়ডিক্যাল সময়ের জন্য না, এটা লাইফ টাইম তার এই ডিজিজটা থাকবে, এবং সেখানে তার জানতে হবে। তাহলে কি হবে? তার লাইফ স্টাইলটাকে সে হয়তো চেঞ্জ করবে, সে মেডিকেশনের মধ্যে আসবে। যে জানিই না যে তার ডায়াবেটিস আছে, তাহলে কিভাবে হবে? সম্প্রতি আমার একটা ছোট্ট গবেষণা আমি করেছি, সেখানে অ্যাডাল্টরা টেস্ট করতে গিয়েছিল, মেল অ্যাডাল্টরা ডায়াবেটিক্স আছে কিনা, গ্লুকোমিটার থেকে নর্মাল যে টেস্ট সেটা করে দেখা গেছে 22%-এর মতো সেখানে ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স আছে, হাই গ্লুকোজ রেট আছে, কিন্তু সে সুগার রেট আছে, সে নিজেও জানতো না যে তার ডায়াবেটিস আছে। এটা অবশ্যই একটা ভয়ঙ্কর। তাহলে কি করতে হবে? দেখেন, প্রথমে আমরা যদি 3 ভাগে ভাগ করি, একটা ভাগ হলো যে সবার জন্য একটা লাইফস্টাইল চেঞ্জ করা, আমাদের এক্সারসাইজ করা, আমাদের ফুডে কার্বোহাইড্রেট বেশি না হোক, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেদিকে দৃষ্টি দেওয়া, সেটা একটা দিক। একটা দিক হলো যারা জানে না অথচ ডায়াবেটিস আছে, তাদেরকে এইটার মধ্যে নিয়ে আসা। সেটা ব্যাপক বিসিসি, বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন দরকার। মানুষের সাথে কমিউনিকেশন করে করে মানুষ যাতে কনভিন্স হয় যে পিরিয়ডিক্যালি তার ডায়াবেটিক্স টেস্টটা করতে হবে, তা নাহলে তার এই ব্যাধি তার মধ্যে থেকে যাবে এবং তার অনেক রকমের অকাল মৃত্যুও হতে পারে। তো সেইটা একটা দিক। আর একটা দিক হলো, আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি, বিভিন্নভাবে দেখেছি, যাদের ডায়াবেটিক্স আছে ইভেন তাদের যে লাইফস্টাইল থাকা উচিত সেটাও কিন্তু থাকছে না। তো সে ব্যাপারেও একটা কমিউনিকেশন, সে ব্যাপারেও একটা মোটিভেশন করা দরকার, যে আপনি যদি শুধু মেডিকেশন ডিপেন্ডেন্ট হন তাহলে ইট ইজ নট সলিউশন, আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। অনেক রকমের রিকমেন্ডেশন আছে যে ইফ ইউ ওয়ার্ক, হয়তো 1-2 আওয়ার্স ইন্টারভাল, জাস্ট হ্যাভ এ ব্রিফ ওয়াক। আমরা কি তাই করি? আমি তো করি না অন্ততপক্ষে, এবং আমার মতো অসংখ্য মানুষ আছে। তো এইগুলাকেও আমাদেরকে কিন্তু দৃষ্টি দিতে হবে। সবাই মিলে আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। প্রথম কথা সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা, এবং তারপরে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হবে এবং আমরা এই পরিবর্তনটা হয়তো আনতে পারবো। খুবই চমৎকার ভাবে বলেছেন। আমরা এই জায়গা থেকে যদি একটুখানি সচেতন হতে পারি। স্যার, একটা বিষয় যে গবেষণায় এসেছে, ICDDRB এর একটি গবেষণায়, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় 13 মিলিয়ন ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত, এবং যেটি ভয়ঙ্করভাবে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়টাকে আপনি স্যার কিভাবে দেখছেন? প্রথম কথা যেটা হলো যে ডেটাটার কথা আপনি বললেন, সেটা কিন্তু আজ থেকে প্রায় 7-8 বছর আগের কালেক্টেড ডেটা, একদমই, যেটা আমরা পরে অ্যানালাইসিস করেছি, তারপরে পাবলিশড হয়েছে, তারপরে আমরা এখন এটা নিয়ে কথা বলছি। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইন দ্য 7 ইয়ার্স অনেক চেঞ্জ হয়েছে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আর 13 মিলিয়ন নেই। এখন যদি আপনি চেক করেন দেখবেন যে এটা হয়তো 15 বা ক্লোজ টু 20 হতে পারে, এবং খুব ফাস্ট আমরা মুভ করছি। এবং যদি খেয়াল করেন আমাদের, আমি জাস্ট একটু আগের কথাগুলো বলছি, আমাদের ডায়াবেটিস একটা সময় ছিল আমরা হয়তো 30 বা 30 আফটার 30 আমরা দেখতাম, এখন কিন্তু আফটার 20-25 কিন্তু আমরা ডায়াবেটিসের পেশেন্ট পাচ্ছি। দ্যাটস দ্য রিজন বিহাইন্ড, অ্যাজ আই সেড, দ্যাট আমাদের কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটা ট্রানজিশন খুব দ্রুত হচ্ছে, অনেক বেশি প্রসেস ফুড আমরা খাচ্ছি এখন। আপনি দেখেন বাজারে যে চিপস আছে, হ্যাঁ, কোনোটাই কিন্তু খুব বেশি কি বলে ফ্রেন্ডলি না, আমাদের হেলথ ফ্রেন্ডলি না। খুব হাই ফ্লেভার সমৃদ্ধ যে ফুড আমাদের খাওয়া দরকার সেটাও আমরা খেতে পারছি না, যে কারণে আমরা এটা বেড়ে যাচ্ছে। তো এখন যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি আমি বলবো যে এটা অনেক বেশি হয়তো, বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই। সো যেটা আছে সেটা দিয়ে হয়তো কথা বলতে হবে। সেটাকেও যদি ধরি, এবং আমরা যে একটা এস্টিমেট করছি এপিডেমিওলজিক্যালি, আগামী 2050-তে আমাদের দেশে
around 32 to 34 million people will have diabetes, নিশ্চয়ই not the pre-diabetes. ইনফ্যাক্ট গ্লোবালি অনেক ধরনের এস্টিমেট করছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন যারা, ওরা একটা এস্টিমেট করেছে যে গত 2024-এ আপনার অ্যারাউন্ড $998 বিলিয়ন অপচয় হয়েছে শুধুমাত্র ডায়াবেটিসের কারণে। হ্যাঁ, অলমোস্ট $1 ট্রিলিয়ন US ডলার। সো উইচ ইজ হিউজ। একদম আমাদের কনটেক্সটে বা বাংলাদেশ কনটেক্সটে আমাদের আসলে ওইরকম ডেটা নেই, বাট আমরা যদি ইন টার্মস অফ যদি চিন্তা করি, আমরা কিন্তু অলমোস্ট গ্লোবাল ডায়াবেটিস পেশেন্টদের প্রায় অ্যারাউন্ড 7% শেয়ার করছি বিকজ অফ আমাদের হিউজ পপুলেশন সাইজ। নিঃসন্দেহে। তো সেই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, এটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা প্রায়, তো আমি দেখছি প্রায় $20-25 বিলিয়ন আমরা নষ্ট হচ্ছে আমাদের বিকজ অফ আমাদের ডায়াবেটিস। কিছু গবেষণা আমরা করেছি যেখানে আমরা দেখেছি যে ডায়াবেটিস থাকলে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়। হ্যাঁ, কাজের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি কমে যায়, অ্যারাউন্ড 10 to 15% তার প্রোডাক্টিভিটি, যেটা সে আগে করতে পারতো সেটা সে কমে যাচ্ছে। তো এটা একটা বিশাল ইম্প্যাক্ট, এবং এই জিনিসগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস হওয়া উচিত, বিশেষ করে যা টু অ্যাডভোকেট উইথ দ্য পলিসি। আমরা যদি এই জিনিসগুলো বাংলাদেশে আসলে ডিউ টু ডায়াবেটিস কি পরিমাণ প্রোডাক্টিভিটি লস হচ্ছে সেটা যদি আমরা খুব প্রপার এস্টিমেট করতে পারতাম, এটাই খুব সিম্পল, ইজি, খুব যে জটিল কিছু তা না। হ্যাঁ, কিন্তু এটা যদি আমাদেরকে অ্যালাউ করতো তাহলে কিন্তু পলিসিতে এটা আমরা আরো বেশি ভালোভাবে অ্যাডভোকেসি করতে পারতাম। হ্যাঁ, সেকেন্ড থিং আমি যেটা আরেকটা বলি সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের ইকোনমি ডিপেন্ড করছে গার্মেন্টস সেক্টর, এবং আমাদের গার্মেন্টস সেক্টরের একটা বড় অংশ হলো আমাদের ওমেন ওয়ার্কফোর্স, এবং ওনারা যেভাবে কাজ করেন ওখানে, ওটাও হলো বসে কাজ করা, যদিও অনেক বেশি ফিজিক্যাল লেবার থাকে কিছুটা, এবং অনেক স্ট্রেসফুল কাজ করেন। এবং ওখানেও কিন্তু আমরা দেখছি একটা, আমি যদি বলি যে 2020-তে একটা স্টাডি পাবলিশ হয়েছে, ওখানেও আমরা দেখলাম যে অ্যারাউন্ড 40% আমাদের এই গার্মেন্টস ওয়ার্কাররা যাদের বয়স 30 and above, তারা আপনার ডায়াবেটিস সাফার করছেন। সো দ্যাট ওয়াজ হিউজ, কিন্তু আর কোনো ধরনের ইন্টারভেনশন ওখানে কিন্তু আমরা এখনো দিতে পারিনি, এবং সেটার কারণে কিন্তু গার্মেন্টসের প্রোডাক্টিভিটি কমছে। একদমই, আমরা কিন্তু এটা জানি না, ওটা কিন্তু হিডেন ঘটনাটা ঘটছে ভিতরে। এবং এই যে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কোনো একটি জায়গায় সচেতনতা নেই আমাদের, আমরা গবেষণা করছি না, সেগুলো ডেটা বেরিয়ে আসছে না, এবং আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি না। এই জায়গায় হয়তো বা আমাদের অপারগতা, এই কারণে ক্রমাগত এই ঝুঁকিটা বেড়েই চলেছে। একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, বিডিএইচএস 2022-এর তথ্য এবং জরিপ বলছে যে বাংলাদেশে 67% নারী এবং 72% পুরুষ তাদের রক্তে শর্করার মাত্রা কত রয়েছে, কি অবস্থা, এটা নিয়ে একদমই সচেতন নন, এবং এটির যে ভয়ঙ্কর কনসিকুয়েন্স আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে, বিষয়টি নিয়ে আসলে সচেতন হওয়া কতটুকু জরুরি? দেখেন, আমি প্রথমেই বলেছি ডক্টর অর্থী যে ডায়াবেটিক্স আপনি ইটস এ পাবলিক হেলথের একটা ক্রাইটেরিয়া। যখনই কোনো একটা ডিজিজ বা কোনো একটা ইস্যুকে আমরা পাবলিক হেলথের মধ্যে নিয়ে আসি, সেটা হলো ওই বিষয়ে ব্যাপক জনসাধারণের সচেতনতা দরকার, অ্যাওয়ারনেস দরকার, তাদেরকে মোটিভেট করা দরকার। ঠিক ডায়াবেটিসটা কিন্তু তাই। এবং সেই ক্ষেত্রে আমাদের দেখেন, বাংলাদেশে কিন্তু এ ব্যাপারে খুব একটা কিছু দেখা যায় না যে কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা প্রমোট করা যে আপনি কি ঝুঁকিপূর্ণ কিনা, তাহলে আপনি যান, এরকম কিন্তু তেমন কিছু নাই। তো এটা করতে হবে, এবং এটা কোনো একটা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব না। এটা একটা কনসার্টেড এফোর্ট দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টার মধ্যে যেমন পাবলিক সেক্টর থাকবে, তেমন প্রাইভেট সেক্টর থাকবে, তেমন এনজিও থাকবে, সবাই মিলে এই ব্যাপারে সচেতন হতে হবে। আরেকটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে অনেকে মনে করেন যে ঠিক আছে, আমি আমার গ্লুকোজ যদি শোনেও যে আমার রক্তে শর্করা কতটুকু আছে, কি আছে, এটা আমরা দেখব, কিন্তু তার কাছে যদি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট না থাকে, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিনছি না বা বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন হচ্ছে না, এই প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক কিছু জানার আছে, আমরা সচেতনতা কিভাবে বাড়াতে পারি, কিন্তু সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসএমসি আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান ডায়াবেটিসের ঝুঁকি এবং সতর্কতা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান ডায়াবেটিসের ঝুঁকি এবং সতর্কতায়। আপনাদের সাথে আছি আমি অর্থী জোখরিফ, এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে।
স্যার বিরতির আগে কথা বলছিলাম যে ডায়াবেটিসে এই যে এত ঝুঁকি বাড়ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সচেতন নই রক্তে শর্করার মাত্রা কতটুকু রয়েছে বা এটার যে কনসিকুয়েন্স, এ বিষয়ে আপনি অনেক কিছু জানাচ্ছিলেন, অনেক তথ্য আরো বিস্তারিত জানবো। জি, যেমনটা আমি বলছিলাম যে এইটা এমন একটা বিষয় যে বিষয়টাকে ব্যাপকভাবে জনসম্পৃক্ততা করা দরকার। দেখেন আমাদের যে প্রাইভেট সেক্টর অথবা এনজিওরা যারা কমিউনিটিতে কাজ করে তাদের মধ্যেও কিন্তু যেমন পরিবার পরিকল্পনা, তারপরে অন্য অন্য সেবা, তারা এটাকে ইমিউনাইজেশন ফর এক্সাম্পল তাদেরকে সম্পৃক্ত করেছে, মাদের স্বাস্থ্য সম্পৃক্ত করেছে। কিন্তু এই যে ডায়াবেটিস ব্যাপক জনগণের মধ্যে এটাকে সচেতনতা করা, এটা কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। যদিও সরকারি পর্যায়ে এখন চিন্তা করা হচ্ছে যে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, তার মধ্যে এনসিডিকে বিশেষ করে এই ডায়াবেটিসকে ইনক্লুড করা, এটা করতে হবে এবং এটাকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি এই যে কনসার্টেড এফর্ট, সম্মিলিত প্রচেষ্টা, আমি আজকে একটা এক্সাম্পল যে নিউজ 24 তারা তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাথে এই আজকের এই টক শো আয়োজন করেছে। এসএমসি এ ব্যাপারে এগিয়ে এসেছে। এরকম শুধু একটা দুইটা টক শো না, এ ব্যাপারে ব্যাপক জনসম্পৃক্ততা দরকার, জনসচেতনতা দরকার। স্যার আপনার কথার সঙ্গে আমি আরেকটু যোগ করব যে এই যে আমরা যে কথা বলছি, আমরা কিন্তু খেয়াল করছি সম্প্রতি সময়ে যে গর্ভাবস্থায় মায়ের অনেক বেশি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, জেস্টেশনাল ডায়াবেটিস আমরা যেটাকে মেডিকেল টার্মে বলি। তাতে করে মায়েরাও খুব একটা সতর্ক নয় এবং দেখা যাচ্ছে বাচ্চাটি গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে বাচ্চাটি জন্মগ্রহণ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে প্রেগনেন্ট মাদের মধ্যে 24%, 4 জনের মধ্যে 1 জনের ডায়াবেটিস থাকে। এখন তাহলে কি হবে? এই ডায়াবেটিস যদি থাকে, বিভিন্ন রকমের ঝুঁকি এর মধ্যে আসে। আজকের এই টকশোর মাধ্যমেও আমি একটা মেসেজ দিতে চাই সাধারণ মাদের, বিশেষ করে প্রেগনেন্ট মাদের, যে অবশ্যই তারা তাদের প্রেগনেন্সিকালীন সময়ে যেন ডায়াবেটিক্স টেস্ট করে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটা আইডেন্টিফাই হওয়া দরকার। আইডেন্টিফাই হলে চিকিৎসকরা তাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারবে। এবং অনেক সময় মা প্রেগনেন্ট হওয়ার আগে, আমরা এটাকে বলি প্রেগনেন্সি প্রিপেয়ারনেস। একজন গর্ভবতী মা হবেন তার আগে অনেক চিন্তা ভাবনা, তার মধ্যে একটা চিন্তা হলো যে আমার ডায়াবেটিক্স আছে কিনা। সে যদি একটু ডায়াবেটিক্সটা পরীক্ষা খুবই সহজভাবে যে কোনো ফার্মেসিতে গেলেও, ইভেন স্ট্রিপ আছে, প্রেগনেন্সি টেস্ট যেরকম করে স্ট্রিপের মাধ্যমে, ঠিক সেরকম তার আগে তার ডায়াবেটিক্স টেস্টটা আছে কিনা যদি সে মেপে নেয়, আমার মনে হয় অনেকখানি উপকার হবে বাংলাদেশের মাতৃস্বাস্থ্যে। খুবই চমৎকার বলেছেন স্যার। একটি বিষয়ে চলে আসতে চাই যে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, এবং এই দুটো বিষয়কে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো কিংবা অসংক্রামক যে ব্যাধিগুলো রয়েছে সেগুলো অনেক মাত্রায় কমিয়ে আনা সম্ভব। বিষয়টির সঙ্গে আপনি কতটুকু একমত? অবশ্যই একমত। পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন একটা আসলে খুবই, আমি বলবো যে এখন খুবই লো কস্ট এবং ভেরি হাই ইম্প্যাক্ট ইন্টারভেনশন, এবং এটা অনেক জায়গায় আমরা এটার খুব ভালো এফিকেসি দেখেছি ডায়াবেটিস বা ব্লাড সুগার অ্যাড্রেস করার ক্ষেত্রে। পাশাপাশি অন্যান্য যে মেটাবলিক ডিজিজগুলো আছে, যেটা আপনি বললেন যে নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কাজ করে। প্রবলেম হলো সেটা হলো যে এই ইন্টারভেনশনগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, মাঠ পর্যায়ে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, সেই জায়গাটাতে আমরা আসলে প্রতিবারই মার খাচ্ছি। কারণ ওখানে আমাদের ভালো সিস্টেম নাই, ভালো প্রোগ্রাম করার জন্য সেইভাবে আমরা আসলে টেস্টেড অ্যাপ্রোচ নাই। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ওয়ান রিজন। আমার নিজের আরেকটা পরিচয় হলো, আমি একজন ইমপ্লিমেন্টেশন সায়েন্টিস্ট, যার কাজ হলো যে এখন এই ধরনের যে এভিডেন্স আছে, যেগুলো খুবই হাইলি এফেক্টিভ এভিডেন্স, আমরা এই এভিডেন্সগুলোকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এবং এটা একটা কারণ বলতে পারেন যে আমার এই ঢাকায় আসা এবং তসলিম ভাই ওনাদের সাথে আসলে পরামর্শ করা যে কিভাবে আমরা পরবর্তীতে কোনো একটা নতুন প্রজেক্ট বা প্রোগ্রামকে আমরা ডিজাইন করতে পারি কিনা, বিশেষ করে মাঠ পর্যায়ে। এবং এসএমসির একটা বিশাল কর্মী বাহিনী আছে কিন্তু মাঠ পর্যায়ে, আপনারা জানেন কিনা, এবং সেটাকে আরেকটু স্ট্রেনথেন করে তার পাশাপাশি অন্যান্য যে আরও স্টেক হোল্ডার আছে তাদেরকে এঙ্গেজ করে আমরা আসলে মাঠ পর্যায়ে এই টাইপের লাইফস্টাইল মডিফিকেশন বা যেগুলো খুবই লো কস্ট ইন্টারভেনশন, অ্যাওয়ারনেস বিল্ড করা যায়, মানুষের ভিতরে মোটিভেশন ক্রিয়েট করা যায়, সেই ধরনের ইন্টারভেনশনগুলোকে কীভাবে নিয়ে যাওয়া যায় মানুষের দোরগোড়ায়, সেটা নিয়ে আমরা এখন আসলে ভাবছি। এবং
এটা খুবই দরকার এই মুহূর্তে, কারণ আমরা অনেক বেশি ঝুঁকির মধ্যে চলে যাচ্ছি এবং যেটা আমাদের ইকোনমিকে ইম্প্যাক্ট করছে, যেটা আমাদের কি বলে ডিজিজ বার্ডেনকে ইম্প্যাক্ট করছে, আমাদের হেলথ সিস্টেমকে ইম্প্যাক্ট করছে. So everywhere it is impacting. So not just about the diabetes, I think we have to think about the other multi-morbidities related to these non-communicable diseases. So that's the things we need to a combined approach. এবং very সমন্বিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আমাদের দরকার, যেটা করলে আমরা হয়তো ভবিষ্যতে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবো. এবং এই ধরনের এক্সাম্পল আছে কিন্তু আমাদের আশেপাশের দেশে, যেমন থাইল্যান্ডে আছে, আপনি যদি খেয়াল করেন ওখানে ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেহেতু খুব ভালো এবং ওরা এই জিনিসগুলোকে অনেক আগে থেকে অ্যাড্রেস করেছে. স্যার, খুবই একদম প্রায় আলোচনার শেষ প্রান্তে, আপনি একজন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক, আপনার কাছে বিষয়টা সম্পর্কে জানার রয়েছে যে বাংলাদেশের ডায়াবেটিসের যে এখন প্রেক্ষাপট, সেটি সম্পর্কে আসলে আমরা সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে, প্রতিরোধ এবং প্রিভেনশনের ক্ষেত্রে আসলে কতটুকু অ্যাওয়ারনেস বিল্ড আপ করা প্রয়োজন, এবং এক্ষেত্রে এসএমসি কি ধরনের ভূমিকা পালন করছে? খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন করেছেন. আমাদের একটা কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম আছে প্রায় 137 উপজেলায়, ভেরি ইন্টেন্সিভ. আপনি যদি চিন্তা করেন প্রায় 1/3 পপুলেশন কভার করি. তো সেখানেও কিন্তু আমরা কয়েক বছর আগে চিন্তা করি নাই যে এরকম অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যাক্টিভিটিস করতে হবে, এনসিডি করতে হবে, সেখানে ডায়াবেটিস টেস্ট করতে হবে. কিন্তু এখন আমরা উপলব্ধি করেছি যে ডায়াবেটিক্স যে হারে একটা সমস্যা সৃষ্টি করছে বাংলাদেশের পাবলিক হেলথের ক্ষেত্রে, সেখানে আর বসে থাকা যাবে না. এবং ওখানে আমাদের প্যারামেডিক্স রয়েছে, আমাদের কমিউনিটি এজেন্ট রয়েছে, আমরা তাকে গোল্ড স্টার প্রোভাইডার বলি, তারা রয়েছে. এরা সবাই মিলে এখন এই অ্যাওয়ারনেস করছে এবং টেস্টের ব্যবস্থা আমরা ডিস্ট্রিবিউশন করেছি, গ্লুকোমিটার এবং স্ট্রিপের ব্যবস্থা করেছি, তারা যাতে সহজেই ক্লায়েন্টের কাছে চলে যায়, কমিউনিটির মানুষের কাছে. এই কাজটা করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি. এবং ওই যে একটু আগে বললাম যে এইটার মধ্য থেকে একটা স্টাডি করে দেখেছি যে 100 জনের মধ্যে 22 জনের অলরেডি ধরা পড়েছে যে তাদের গ্লুকোজ বেশি, ডায়াবেটিক্স আছে. তো আমরা প্রশিক্ষণ দিয়েছি যারা এই সংক্রান্ত কাজ করে, যাতে করে ভালোভাবে এটা করা যায়, এবং তাদেরকে পরামর্শ দেই যে আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করেন যেহেতু আপনার গ্লুকোজ লেভেল বেশি. তো আমাদের কাছে এই জিনিসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাইকে আওতায় আনা, যাদের ডায়াবেটিক্স আছে সেই কাজটা করছি, আর অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে. এবং আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে গেলে এই বিষয়টির উপরে নজর দেওয়া দরকার. স্যার, খুবই চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই. বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয়তো বা ডায়াবেটিস সম্পর্কে কিছুটা হলেও অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারবে, এবং এই জায়গাটিতে আপনারা খুব চমৎকার একটি উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন. স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য. ধন্যবাদ আপনাকে. ধন্যবাদ আপনাকে. প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন. আসুন ডায়াবেটিস প্রতিরোধে নিজেরা একটুখানি জীবনযাত্রার মান পরিবর্তন আনি আমাদের নিজেদের খাদ্যাভ্যাসে, এবং ডায়াবেটিস হয়েছে কিনা বছরে অন্তত 2 বার পরীক্ষা করে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি. এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন.